মধু, এদিকে আয়, কথা আছে তোর সাথে। বলো দাদা, কি কথা আছে? কিছু হয়েছে নাকি আবার, নাকি ভাই আবার কিছু বলেছে? না না, ভাই কিছু বলেনি। মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে, ওই জন্যই ডাকলাম। আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম। বলো দাদা, কি হয়েছে? তুমি তো গেছিলে মাছ দেখতে, কেমন কি দেখলে? হ্যাঁ, মাছ তো দেখে এলাম। বর্ষাকাল বুঝতেই তো পাচ্ছিস, মাছ এবার উঠেছে। ইলিশগুলো আসছে এবার কালকে, তাহলে যাবি নাকি ভোরবেলা একবার? গেলে তো কোনো সমস্যা নেই, গেলেই হয়। যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে। তাহলে কাল কি যাবো? ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি। আচ্ছা দাদা। আচ্ছা, যদুর কি খবর বলতো? কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আর কি বলবো দাদা, সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে। লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে? আচ্ছা দাদা, শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে গেলাম, কেমন? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস। আমি একটু মাঠের দিকে যাব। কি করছো গো লীলা? বাইরে তোমাকে দেখতে পেলাম না তো। এই তো ঘর পরিষ্কার করছিলাম। সারাদিনই তো খুব একটা সময় হয় না, ওই জন্য এখনই করছি। বুঝলাম। আমি তো অনেকক্ষণই এসেছি, এসে থেকে তোমাকে দেখতে পাইনি। কেন, কিছু দরকার ছিল নাকি? ডাকতে পারতে তো, আমি তো ঘরেই ছিলাম। না না, কোনো দরকার ছিল না, ওই জন্যই তো ডাকিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো। আর বিশ্রাম? আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছোবে? আবার কথা শোনাচ্ছ? আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি? তা আবার আমি কখন বললাম? এইসব কাজ কি আর তোমার দ্বারা হবে? এগুলো তো আমাকেই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি, ছোট বউয়ের সাথে তোমার কথা হয়? না, তেমন কথা হয় না। কেন? ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না। যাই হোক, ভাই তো। পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওটাই শুনেছি। ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি। না না, কিছুই শুনিনি। আমার সাথে আর কথা বলে কই? রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না। আচ্ছা, বাদ দাও এসব কথা। শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল। ভালো থাকলেই ভালো। মেজোর সাথে কথা বলছিলে তো? কালকে ভোরবেলা নদীতে যাব, ইলিশ আসছে। তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে। নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে। হ্যাঁ, তা তো যেতে হবেই। আচ্ছা, আমি একটু বাইরের দিকে গেলাম, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। চন্দনা, আরে ও চন্দনা, এদিকে এসো দেখি, কথা আছে তোমার সাথে। আসছি, দাঁড়াও, চাটা করে নিয়ে আসছি, একটুখানি বসো। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। অনেকদিন তোমার সাথে দুটো কথা বলা হয়নি, আজকে ফাঁকা আছি, এসো। বলো, কি বলছো? হঠাৎ জরুরি তলব যে? হ্যাঁ, এমনি কথা বলবার জন্য আর কি। এখন তো যা অবস্থা, ঠিক মতো কথা বলা হয় না তোমার সাথে। বলো, কি বলবে? তোমার মাছ ধরা কেমন হচ্ছে? ভালো নয় গো, চলে যাবার মতো। দাদার বেচা কেনা বাজার ভালোই চলছে, কি করে হচ্ছে আমি জানি না। তা দাদাদের যখন ভালো হচ্ছে, তাহলে তুমিও তো একই ব্যবসা করো, তোমার কেন হচ্ছে না? দাদারা তো নদীর ওপারে মাছ ধরে, আর আমি এই পারে। তুমিও তাহলে কাল থেকে নদীর ওই পারে মাছ ধরবে, তাহলে একই মাছ উঠবে। ঠিক বলেছো বউ, তাই করতে হবে। হ্যাঁ, তাই করো। আমি সকাল সকাল নদীতে যাব, উঠে পড়ো। ঠিক আছে, যেও। আজকাল ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না, কি করা যায় বলো তো? কি আর করবি, ব্যবসাটা ঠিক কর। অন্য কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। দাদার ব্যবসায় কত উন্নতি, আর আমার কোনো উন্নতি হচ্ছে না। তোর দাদা অনেক খাটে রে। রামদা যা খাটে তুই অত খাটতে পারবি না। কেন পারবো না? দাদা এমন কি খাটে যে আমি পারবো না? সকাল থেকে দাদাকে একবার দেখবি, যেটা করে সেটা খুব ভালোবেসে করে। আর সেরকম খরিদ্দার পেলে ভালো ব্যবহার করে। কালকে আমি দাদা যেখান থেকে মাছ তুলবে সেখান থেকেই মাছ তুলবো। তারপর দেখবো বিক্রয় কেমন করে দাদার বেশি হয়। তাই তো, ওই জন্যই বলি, যা করবি ভেবে চিন্তা কর। আড্ডা দেওয়া যাবে? হ্যাঁ, কতদিন আড্ডা দেওয়া হয়নি। তা যা বলেছিস, কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি।
তোর কাজ কেমন চলছে বল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে। লাভ এখন ভালোই হচ্ছে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে রে। আচ্ছা, যদুর খবর কি? ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে, হ্যাঁ? হ্যাঁ রে, বইয়ের কথায় আলাদা হলো, কি হতো যদি একসাথে থাকতো। আর ব্যবসা কেমন চলছে? আর কি বলবো, এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে। সে কি রে, এমন হয়ে গেছে? এমন তো ছিল না ছেলেটা, তোদের তো আদরের ভাই ছিল। ওই জন্যই তো চিন্তা, আমি তো ফেলে দিতে পারি না বল, চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে। মেজো ভাই তো তোর সাথেই থাকে, তার দুজনে একই ব্যবসা সামলাস নাকি? হ্যাঁ রে, আমাদের একটাই ব্যবসা, অনেকটাই সামলায় ও। বুঝলাম। তাহলে তো ভালো। হ্যাঁ, তোর মাথায় একা অতটা চাপ পড়ে না? না, অতটা চাপ পড়ে না, যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায়। আচ্ছা রে, আজকে উঠি, অনেকক্ষণ এসেছি। এবার বাড়ির দিকে এগুতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাস। মধু, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না না দাদা, বলো, ঘুমাইনি, তোমার জন্য বসে আছি একসাথে খাবো বলে। খাবার তো বাড়াই আছে, চল খেতে বসি, খেতে বসে বাকি কথা বলবো, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। তা দাদা, কোথায় গিয়েছিলে? আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে। লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে। আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি। কালকে ভোরবেলায় বেরুনো তো, একেবারে মাছ নিয়ে বাজারে যাব। হ্যাঁ, কালকে রবিবার আছে, ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি উঠছি, ঘুমাতে হবে, না হলে শরীরটা টান মারবে কালকে। আচ্ছা আচ্ছা, ঘুমো, আমি সকালে ডেকে দেব। ঠিক আছে দাদা, ডেকে দিও, আমি উঠে পড়ব। কিরে, চল, এবার বেরোতে হবে তো, না হলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা চলো, আমি তৈরি। হ্যাঁ চল না বাইরে, তারপর সবই তো নিতে হবে। দাদা, আজকে ভালো ইলিশ উঠছে দেখো। ছোট বড় সব ধরনের ইলিশ আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাড়াতাড়ি ধরো, বাজারে নিয়ে যেতে হবে। এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে। মেজ বৌমারি দেখেছিলিস? বাদ দে সব কথা, মাছ ধর মন দিয়ে। হ্যাঁ গো দাদা, ধরছি মন দিয়েই। বেশি ছোট হলে ধরবো না কিন্তু। না, ওগুলো ধরতে হবে না, বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ। দাদা, একটা বড় দেখে আলাদা করে রাখবে, বাড়ি নিয়ে যাব, আজকে ইলিশ রান্না হবে। আর বর্ষার দিনে ইলিশ মাছ, কথাটা তো মন্দ বলিসনি তুই মধু। দাদা, হয়ে গেছে, চলো, মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল। চন্দনা, আরে ও চন্দনা, তুমি কোথায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। এই তো আমার হয়ে এসেছে, দাঁড়াও একটুখানি। আরে তুমি তো বললে ভোরবেলা যাবে, এ তো বেলা হয়ে গেল, মাছ আর পাবে তো? যা পাবো পাবো, সেটাই বিক্রি করব। এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও। সব জিনিসপত্র এখানেই গোছানো আছে, নিয়ে নাও, সব দেখে নিও কিন্তু। সে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও। আমি আমার কাজ এমনিই করব, তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল, তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে। আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে, তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি। ডাকলে আমি কি উঠি না? তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো নাকি একা গেছে? না, মেজদা ছিল, দুজনে একসাথেই গেছে। দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে, আমিও এবার তেমন ভাবেই ব্যবসাটা করব। যা ভালো বোঝো করো, শুধু ব্যবসাটার একটু উন্নতি করো।
মধু, মাছগুলো এখানে ঢেলে রাখ, সাজিয়ে ফেল। আমি বড়গুলো সাজাচ্ছি, তুই ছোটগুলো সাজা। একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা, মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই আজকে জমিয়ে ইলিশ খাবি, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি, খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে। আচ্ছা, আজকে যদু কোথায় গেল বলতো? এখনো কই মাছ নিয়ে আসেনি। শরীর টরীর খারাপ করলো নাকি? না না, হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব। তা যা বলেছিস, ছোটবেলা থেকেই বেলা করে ওঠে। খুব মনে পড়ে না দাদা, যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না। আর কি হবে, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, তার কথা তো শুনতে হবে। বিয়ে কি আমার হয়নি? তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? হ্যাঁ, ও হয়তো চেয়েছিল একা থাকতে। ছোট বৌমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না। সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না, তাই হয়তো এরকম। আচ্ছা মধু, আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব। হ্যাঁ দাদা, এখন তো ব্যবসা ভালোই চলছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে। আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে। ওই তো দাদা, যদু আসছে। এত বেলায় মাছ আনলে ব্যবসা দাঁড়াবে কি করে? আর কি হবে, এনেছে, দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে। আচ্ছা গুছো, আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও, আমি গুছিয়ে ফেলছি, তুমি এলেই বাড়ির দিকে রওনা দেব। কিরে ভাই, কেমন আছিস? আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না। তোমাদের এখন বড় বড় ব্যাপার, কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? এমন করে বলিস না, তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস। হ্যাঁ, সে তো আলাদা হয়েছি। তোর ব্যবসা কেমন চলছে বল? আজকে এত দেরি করে বাজারে মাছ আনলি যে? ব্যবসা মোটামুটি চলছে, তোমার মতো অত ভালো চলেনি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, তাই দেরি করেই মাছ আনতে হয়েছে। তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস। তোমাকে কে বলল? আমার খরিদ্দার, আমি যেমন খুশি ব্যবহার করব, তোমার তাতে কি? আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না, কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? না, তোকে আমি জ্ঞান দিতে আসিনি, শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি। তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে, এবার বুঝি বাড়ি চলে যাবে? হ্যাঁ, বাড়ি চলে যাব, আর কি করব থেকে। আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না। লোকের সাথে ভালো ব্যবহার কর, মাছও ঠিকঠাক করে আন, দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে। দেখি কি করা যায়, আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না। কি হয় দেখ। বাজারে তো লোকজন কমে আসছে, আর বিক্রি তেমন হবে না। ঠিক আছে, একটু কথা বলে মনে রাখিস, দেখবি তো ভালোই হবে। ঠিক আছে দাদা, মনে রাখবো। আমি এলাম আজকে, পরে দেখা হলে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। মিতা, আমরা চলে এসেছি, কোথায় তুমি? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাড়াতাড়ি হয়ে গেছে গো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে? বাবা, আজকে তার মানে অনেক লাভ হয়েছে। হ্যাঁ, অনেকই লাভ হয়েছে। বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে, রান্না করো তো ভালো করে। বৌদির শরীরটা ভালো নয়, বৌদিকে কেন দিতে গেছো? আমাকেই না হয় এনে দিতে। তুমি গিয়ে যা করবার করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকে ছোটর সাথে দেখা হয়েছিল জানো? কেন, কিছু বলছিল নাকি? আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে। আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমিও আর কিছু বলিনি। তা বেশ ভালো করেছো। আজকে বর্দাও যদুর সাথে কথা বলতে গেছিল। তা কেন হঠাৎ কথা বলতে গেলে? যেচে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল। ছোট ভাই হয়তো, তাই যতই দোষ করুক, আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তোমাদেরকেও তা পারতে হবে। যেখানে অপমানিত হতে হবে, সেখানে ছুটে গিয়ে কি হবে? কিছুই হবে না, কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাই দাদার একটু কষ্ট হয়, আমরা কেউ খারাপ থাকলে আর কি। বুঝেছি, বর্ষার দিনে আমাদের তিন বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে, তাই দাদার এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এবার রান্না করতে যাও, ভালো করে রান্না করো, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেব। আচ্ছা, তুমি এখন তাহলে স্নান করতে যাও, গা থেকে তোমার মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি গেলাম, তুমি রান্না করতে যাও। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না, কি করে যে ব্যবসা ঠিক হবে। কিরে যদু, কোথায় যাচ্ছিস, এত চিন্তিত দেখাচ্ছে কেন?
আর কাকাবাবু কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল না। দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে। কেন, তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস? তো দাদা খুব ভালো মনে কাজ করে। বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম, যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে। এটাই তো ভুল ভেবেছিলিস। একটা কথা জানিস না, একতাই বল। তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, তাই তো? না রে, হতো না। তোর মেজো দাদাকে দেখেছিস তোর দাদার থেকে আলাদা হতে? না না, মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে, বৌদিদের সংসারও এক। তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয়, ঠিক মতো চলবে না, তাই আলাদা হয়নি। বুঝতে পারছি কাকা, ভুল হয়ে গেছে। বইয়ের কথা না শুনলেই ভালো হতো। কি আর হবে, ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। তাহলে কাকাবাবু এখন কি উপায় আছে? তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে, দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর। করলে সব ঠিক হয়ে যাবে? সবই তো ঠিক হবে না, কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে কাকাবাবু, ধন্যবাদ। আজকে আমি আসি, কেমন? ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা বাড়িতে আছো নাকি? তুই কি ব্যাপার রে, হঠাৎ আজকে এ বাড়িতে এলি যে? কি ব্যাপার ভাই, আয় আয় ভেতরে আয়, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই। সে তো ভালো কথা, আয় না, ভেতরে বসে কথা বলবি, আয়। দাদা, তুমি আমাকে ক্ষমা করবে তো? আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই তো আমাদের ছোট ভাই, তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। তাহলে দাদা, আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি? তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি, খেয়ে যাবি। বাবা, ও বাবা, কতদিন হলো চিংড়ি মাছ খাইনি বলো তো? আমার চিংড়ি খেতে খুব ইচ্ছে করছে। তুমি তেমন তো কোনো মাছ কিনো না, যদিও কিনো তবে একদম ছোট মাছ, যা খেতে গেলে গলায় কাটা বাঁধে। দিদি ঠিক কথা বলেছে বাবা, তুমি চিংড়ি কিনবে, আমারও চিংড়ি খেতে ইচ্ছে করে। তোরা মাছ খাবি, তাও আবার চিংড়ি? এখন মাছের বাজারে যে দাম, তোদের জন্য আমি চিংড়ি কিনবো কেমন করে বলতো? আমরা এত কিছু বুঝি না বাবা, আমরা শুধু চিংড়ি চাই, আমরা চিংড়ি খাবোই বাবা। মারে, এমন জেদ করিস না, দুবেলা ঠিক মতো খেতেই পাই না। তোর বাবার হাতে তো কোনো কাজ নেই, চিংড়ি কিনবে কি দিয়ে বল? মন খারাপ করিস নে তোরা, তোর বাবা যদি কাজ খুঁজে পায় তবেই তোদের জন্য চিংড়ি কিনে আনবে। ঠিক আছে মা, আমার খাওয়া শেষ, আমি খেলতে যাচ্ছি। আমাকে রেখে কোথায় যাচ্ছিস ভাই? আমিও যাবো তোর সাথে। জানি না বিধাতা এমন জীবন কেন দিল, ছেলে মেয়েকে একটু ভালো কিছু খাওয়াবো সেটাও কপালে নেই। তুমি এমন করে ভেঙে পড়ো না, বিধাতার উপর ভরসা রাখো, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। গিন্নি, আমারও খাওয়া শেষ, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। মা, আমরা খেলতে যাচ্ছি মা, আসতে দেরি হবে কিন্তু। তোদের এতক্ষণে আসার সময় হলো? সে কখন থেকে তোদের জন্য অপেক্ষা করে আছি। আজ তোর আসতে অনেক দেরি করেছিস রূপা। আজ মা দেরি করে রান্না করেছে, এই জন্য খেলতে আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমি দেখছি কে প্রথমে খেলবে। ঠিক আছে। আরে, আজ আর খেলা যাবে না, আকাশে মেঘ করেছে, ঝড়ও শুরু হয়েছে। রিয়া, তুই একদম ঠিক বলেছিস, বৃষ্টি এলো বলে। কেমন ঝড় উঠছে দেখ, বাড়িতে বাবা মা চিন্তা করছে হয়তো। আমি বাড়ি যাচ্ছি, এই রূপা, তোরাও বাড়ি ফিরে যা। না রে, আমি নদীতে গোসল করতে যাচ্ছি। দেখ, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে,
এই ঝড় বৃষ্টিতে তুই নদীতে যাবি রূপা? হ্যাঁ রে, আমরা তাহলে বাড়ি যাচ্ছি, তুই নদীতে যা। দেখ কেমন মেঘ ডাকছে। এই চল সবাই, বাড়িতে বাবা মা চিন্তা করছে। দিদি বাড়ি চল, দেখ কত জোরে বৃষ্টি হচ্ছে। এমনিতেই বাড়ি যেতে যেতে গোসল হয়ে যাবে, আমার খুব ভয় করছে রে। ভয় পাস নে ভাই, বাড়িতে মা না খেয়ে আছে। আমার খাওয়া শেষ হলে রান্নাঘরে গিয়ে দেখি হাঁড়িতে কোনো খাবার নেই। মা সবসময় খাবার আমাদের তিনজনকেই দিয়েছে। তাই ভাবছি নদীর পাশে যে আম গাছ আছে না, ওই আম গাছে অনেক আম পেকেছে। এই শহরে নিশ্চয়ই আম পড়বে, আর সেগুলো নিয়ে মাকে দেবো। আম কুড়াতে যাব? ঠিক আছে দিদি, তাড়াতাড়ি চল, এবছর এখনো আমরা আম খাইনি যে। এরপর রুহান আর রূপা মিলে নদীর তীরে আম গাছের কাছে যায়। গিয়ে দেখে গাছের নিচে অনেক আম পড়ে আছে। ভাই, তোকে বলেছিলাম না নদীর পাড়ে গাছ থেকে পাকা আম পড়বে। দেখ না কতগুলো আম পড়েছে। তাড়াতাড়ি আমগুলো কুড়া, না হলে আবার অন্য কেউ চলে আসবে। ঠিক আছে দিদি। দিদি, এই দিদি দেখ কত বড় চিংড়ি মাছ বৃষ্টির পানির সাথে ভেসে আসছে। চল আমরা চিংড়ি মাছটা ধরি। তাই তো, অনেক বড় চিংড়ি। তুই দাঁড়া ভাই, তোকে কষ্ট করতে হবে না। আমি চিংড়িটা ধরতে পারি কিনা দেখি। রূপা যখন এসব ভাবছিল, তখন হঠাৎ রূপা একটা টিয়া পাখিকে পানিতে ছটফট করতে দেখে। আহারে, টিয়া পাখিটা কেমন ছটফট করছে। গিয়ে দেখি তো কি হলো পাখিটার। দিদি, এই দিদি, মাছটা পেলি? না রে ভাই, তুই দাঁড়া, আমি আসছি। চিংড়িটা ধরতে পারিনি ভাই, চলে গিয়েছে। মনে করেছিলাম অবশেষে আমাদের চিংড়ি খাবার ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু চিংড়িটা তো ধরতেই পারলাম না। যাই হোক, তুই এই টিয়া পাখিটা কোথায় পেলি? পানিতে পড়েছিল। মনে হচ্ছে টিয়া পাখিটা খুব অসুস্থ। চল একে বাড়ি নিয়ে যাই, দেখি সুস্থ করতে পারে কিনা। তাড়াতাড়ি চল, বাড়িতে হয়তো মা চিন্তা করছে। ঠিক আছে চল দিদি, না হলে এই বৃষ্টির পানিতে পাখিটা আরো অসুস্থ হয়ে যাবে। বলি, এই ঝড় বৃষ্টির মধ্যে তোরা কোথায় ছিলি? মেমরা সবাই চলে এসেছে। জানিস আমি কত চিন্তা করছিলাম। মা, নদীর পাড়ে যে আম গাছ আছে না, ওখানে গিয়েছিলাম আম কুড়োতে। দেখো মা, কত আম পেয়েছি। সত্যি তো, আমগুলো তো অনেক সুন্দর পেকেছে, কিন্তু তোদের এসব কে করতে বলেছে? যদি তোদের কিছু হয়ে যেত, কেমন মেঘ ডাকছিল দেখেছিস? আমাদের তো কিছু হয়নি মা। তোরা এই টিয়া পাখিটা কোথায় পেলি রূপা? মনে হচ্ছে পাখিটা খুব অসুস্থ। সব শুনলাম। পাখিটার শরীর মুছে গরম কিছুর ভেতর রাখ, দেখ সুস্থ হয় নাকি। ঠিক আছে মা। দিদি, আমার মনে হচ্ছে পাখিটার খুব ক্ষুধা পেয়েছে। আমি মাকে ডেকে জিজ্ঞেস করছি পাখির খাবার মতো কিছু আছে কিনা। ঠিক আছে ভাই। মা, ও মা। কি হয়েছে? ডাকছিস কেন অমন করে? পাখিটার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে মা। কি খেতে দি বলো তো? তেমন কিছুই তো বাড়িতে নেই, অল্প কিছু চাল আছে। দাঁড়া, আমি দিচ্ছি, ওটাই খাওয়া গে।
তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার জীবন বাঁচাতে। তোমরা দুজন না থাকলে হয়তো আমি মারাই যেতাম। আর তোমাদের মাও খুব ভালো। দিদি দেখ, পাখিটা কথা বলছে। হয় না, আমি জাদুর পাখি। আমি কথা বলতে পারি। তোমরা খুব গরিব বলো? হ্যাঁ জানো তো, আমরা খুব গরিব। দুবেলা ঠিক মতো খেতেই পাই না, বাড়িতে খাবার মতো কিছু নেই। তাই তো শহরের ভেতর নদীর পাড়ের রাস্তায় গিয়েছিলাম আম কুড়োতে। তোমাদের কষ্টের কথা শুনে খুব খারাপ লাগছে। আচ্ছা রূপা, মনে হচ্ছিল তুমি পানিতে কিছু একটা খুঁজছিলে। হ্যাঁ মিষ্টি টিয়া, আসলে বৃষ্টির পানির সাথে সাথে একটা বড় চিংড়িও ভেসে এসেছিল। সেটা ধরতেছেই তো তোমায় খুঁজে পাই। সামান্য একটা চিংড়ির জন্য তুমি ওভাবে ছুটেছিলে? যদি পানির ভেতর থেকে কিছু কামড়ে দিত। আসলে অনেকদিন ধরে চিংড়ি খেতে ইচ্ছে করছিল, তাই চিংড়ি মাছ দেখেই ধরতে গিয়েছিলাম। জানো টিয়া, বাবাকে অনেকবার চিংড়ি কিনতে বলেছি, কিন্তু বাবা কখনো চিংড়ি কিনে দেয়নি। এই খাবারগুলো তোমরা সবাই মিলে খেও। কত খাবার! দেখো দিদি, কত বড় চিংড়ি, মাংস! এত সুস্বাদু খাবার তো আমি কোনোদিন চোখেও দেখিনি। হাই, তুই ঠিক বলেছিস। কিন্তু মিষ্টি টিয়া, তুমি এত খাবার আনবে কি করে? বললাম না আমি জাদুর পাখি। এই নাও, এগুলো চিংড়ি ডিম। এগুলো তোমরা চাষ করো, দেখবে তোমাদের চিংড়ি খাবার ইচ্ছেও পূর্ণ হবে, আর তোমাদের কোনো কষ্টও থাকবে না। চিংড়ি ডিম? চিংড়ি ডিম কেমন করে চাষ করব? এই ডিমগুলো একটা বড় পাত্রের ভেতর 2 দিন রেখে রাখবে। দেখবে ডিম থেকে ছোট ছোট চিংড়ির পোনা বেরিয়েছে 2 দিন পর। তখন এই খাবারগুলো চিংড়ির পোনাদের খেতে দেবে, আর তারা কিছুদিনের ভেতরে বড় হয়ে যাবে। তুমি খুব ভালো, তুমি আমাদের অনেক উপকার করলে। এটা আমার জীবন বাঁচানোর জন্য সামান্য উপহার। আরে মোহর 5টা রাখো, এগুলো বিক্রি করে চিংড়ির খাবার কেন বড় হলে। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবে, চিংড়ির এই ডিম যেখানে চাষ করবে সেখান থেকে কখনো চিংড়ি ফুরবে না। বৃষ্টি কম হয়ে গিয়েছে, এবার আমি আসি তবে। এই বলে টিয়া পাখি সেখান থেকে উড়ে চলে যায়। রূপা আর রোহান মোহনার কাছে গিয়ে সব কথা খুলে বলে। সব শুনে মোহনা তো খুব খুশি হয়। সত্যি বলছিস? বিধাতা, তুমি আমাদের দিকে তাকিয়েছো তবে। কি গো, তোমাদের এত খুশি খুশি লাগছে কেন আজ? তোমাকে সব পরে বলছি, আগে হাত মুখ ধুয়ে খেতে এসো তো। কোথায় ছিলে তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে? কাজ খুঁজতে গিয়েছিলাম। তোমাকে আর কষ্ট করে কাজ খুঁজতে যেতে হবে না বাবা, আমরা চিংড়ির ডিম চাষ করে ধনী হয়ে যাব। পাগল হলি নাকি? চিংড়ির ডিম আবার চাষ করা যায় নাকি? তোমাকে সবটা খুলে বলছি, তবে শোনো। সত্যি বলছিস? বিধাতা, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাদের কথা অবশেষে শুনেছো। গিন্নি, খুব খিদে পেয়েছে, খাবারের সুবাসে পেট ভরে যাচ্ছে, তাড়াতাড়ি খেতে দাও দেখিনি। এরপর সবাই মিলে টিয়া পাখির দেওয়া নানান সুস্বাদু খাবার খায়। টিয়ার কথা মতো 2 দিন পর পাত্রটি মুখ খুলে দেখে পাত্রে একটাও ডিম নেই। সবগুলো ডিম থেকে ছোট ছোট বাচ্চা ফুটেছে। গিন্নি, দেখো কত চিংড়ি! এই চিংড়িগুলো বড় হলে তো আমরা ধনী হয়ে যাব। বাবা, এই খাবারগুলো চিংড়িদের খেতে দাও, দেখবে খুব তাড়াতাড়ি চিংড়ি বড় হয়ে যাবে। ঠিক আছে বাবা রোহান। বাবা, চিংড়িগুলো তো 2 দিনের ভেতর বেশ বড় হয়ে গিয়েছে।
এটুকু পাত্রে থাকতে তো কষ্ট হচ্ছে ওদের। সেটাই তো চিন্তা করছি, কি করি বলতো। চিংড়িগুলো তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। কে বলবে চিংড়িগুলো ডিম থেকে দুদিন আগে ফুটেছে? আমাদের উঠোনে তো একটা গর্ত আছে, ওটা আর একটু বড় করি, ওখানে চিংড়ি চাষ করলে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না। আমি এখন থেকেই পুকুর কাটার কাজ শুরু করি। এই বলে সূর্য পুকুর কাটতে চলে যায়। অনেক কষ্টে সূর্য পুকুরটা কাটা শেষ করে। আর এমন সময় বৃষ্টি শুরু হয়। বাবা, পুকুরে পানি দেওয়া লাগবে না, বৃষ্টির পানিতে পুকুর ভরে যাচ্ছে দেখো। কথাটা মন্দ বলিসনি। এখন মাছগুলো পুকুরে দিতে হবে। তিন দিন পর বাবা, চিংড়িগুলো বেশ বড় হয়ে গিয়েছে, চিংড়ির খাবারও শেষ। এই মোহরগুলো বিক্রি করে তুমি চিংড়ির জন্য খাবার কিনে আনো বাবা। এই সোনার মোহর তুই কোথায় পেলি মা? এটাও টিয়া পাখি দিয়েছিল। টিয়া পাখি এটাও বলেছিল, ডিম থেকে যে চিংড়ি ফুটবে তাদের যেখানে চাষ করা শুরু করব সেখান থেকে কখনো চিংড়ি ফুরবে না। এসব বিধাতার ইচ্ছা মা। দু একদিনের ভেতর চিংড়িগুলো বিক্রি করতে পারবো। পুকুরে তো অনেক চিংড়ি। যখন চিংড়ি বিক্রি করব তখন কম দামে গরিবদের কাছেও বিক্রি করব, যাতে গরিব ধনী সকলে চিংড়ি খেতে পারে। এটা করলে অনেক ভালো হবে বাবা। দেখ চিংড়িগুলো কেমন লাফালাফি করছে, মনে হচ্ছে ক্ষুধা পেয়েছে। আমি তবে ওদের জন্য খাদ্য আনি। এই বলে সূর্য চিংড়ির জন্য খাবার কিনতে চলে যায়। সূর্য সোনার মোহর বিক্রি করে চিংড়ির জন্য খাবার কিনে আনে, আর তারপর সেগুলো চিংড়িকে খেতে দেয়। কিছুদিনের ভেতর চিংড়িগুলো বড় হয়ে যায়। আজ জেলেরা আসবে চিংড়ি ধরতে। এত চিংড়ি তো আমি একা ধরতে পারবো না। শহর থেকে চিংড়ি ব্যবসায়ী আসবে। সে আমার পুকুরের চিংড়ি দেখেছে, তার খুব পছন্দ হয়েছে, অনেক দাম দেবে বলেছে। টিয়ার দেওয়া চিংড়ির ডিম থেকে চাষ করা চিংড়িগুলো আজ কত বড় হয়েছে। আমাদের অভাবের দিন শেষ হয়েছে গিন্নি। তুমি ঠিকই বলেছো, ওই দেখো জেলেরাও চলে এসেছে। বলি ভাই, তোমার এতটুকু পুকুরে দেখি অনেক চিংড়ি। আমার দেখি ট্রাক আনতে হবে। আমি ট্রাক আনতে যাচ্ছি। এই চিংড়িগুলো আমার লাগবে, বাকিগুলো আপনি নিয়ে যান। এত চিংড়ি তুমি কি করবে বাপু? তুমি তো একেবারে এত চিংড়ি খেতে পারবে না। এটা আমি আমার গ্রামের গরিবদের ভেতর বেচবো অল্প দামে, যাতে তারা চিংড়ি খেতে পারে। তোমার মন সত্যি অনেক ভালো। ঠিক আছে, এগুলো তুমি রেখে দাও। এই নাও টাকা। কত টাকা! এত টাকা দিয়ে তোমরা সুন্দর একটা বাড়িও তৈরি করতে পারবো। মা ঠিকই বলেছে বাবা। হ্যাঁ রে মা, তবে আর একবার চিংড়ি বিক্রি করে অনেক বড় বাড়ি বানাবো। দেখবি কিছুদিনের ভেতর আমি অনেক বড় ধনী হয়ে যাব রে। চিংড়ি ডিম চাষ করে আজ আমি কত টাকা পেলাম। যাই হোক, এই চিংড়িগুলো আমি বিক্রি করতে যাচ্ছি, যাতে আমাদের মতো গরিবরাও চিংড়ি খেতে পারে। এই বলে সূর্য বাজারে চলে যায় চিংড়ি নিয়ে। সে অল্প দামে চিংড়িগুলো গরিবদের মাঝে বিক্রি করে দেয়। আর কিছুদিনের ভেতরেই সূর্য চিংড়ি বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। বৃষ্টি শুরু হয়েছে। বর্ষার প্রথম দিন গ্রাম জুড়ে এক মনোরম দৃশ্য। কিন্তু হাসিম মিয়ার ঘরটা ভেঙে পড়ার মতো। কাঁচা মাটির দেয়ালের অর্ধেকটা ভেঙে পড়েছে, ছাউনি ভেদ করে পানি পড়ছে ঘরে। বিধাতা, এই বৃষ্টির দিনে যে কি করে সামাল দেব?
কাঁচা ঘর, তার উপর পানি পড়ে ঘরটা কাদা কাদা হয়ে গিয়েছে। মেয়ে দুটোকে নিয়ে এর ভেতর কেমন করে থাকবো? গিন্নি, আমাদের কিছু একটা করতে হবে, এভাবে তো আর চলে না। গিন্নি, লিপি শিপি দেখো ঠান্ডায় কেমন করছে, দেখছো? দেখ, ওই দিকটাতে পানি পড়ছে না, তোরা ওই দিকটায় গিয়ে বস। ঠিক আছে মা। ওগো, তুমি কি করবে ভাবলে? হাতে তো কোনো পয়সাও নেই যে নতুন ছাউনি দেবে। ঠিক বলছো, তবে কিছু একটা তো করতে হবে। খোলা আকাশের নিচে তো থাকতে পারবো না। বাবা, ও বাবা, আমার স্কুলের বইগুলো সব ভিজে গেছে। শিপে মা আমার, চিন্তা করিস না, বিধাতার উপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। বোন দেখ, সাপ আর বেশি লড়াই করছে কচু পাতার নিচে, কিন্তু তাদের গায়ে এক ফোঁটা পানিও পড়ছে না। তাই তো দেখছি। চল তো দিদি, আমরা কচু পাতার নিচে গিয়ে দেখি আমাদের গায়ে পানি পড়ে নাকি। কিন্তু ওইখানে তো সাপ আছে রে বোন, আমরা কচু পাতার নিচে যাই চল। ঠিক আছে বোন। সে কি, তোরা ওখানে কি করছিস? ভিজে গেলে ঠান্ডা লাগবে তো। মা বাবা দেখো, কচু পাতার নিচে দাঁড়ালে আমাদের গায়ে পানি পড়ছে না। কচু পাতার নিচে থাকলে কি পানি পড়ে গায়ে? ও হাসেম, কি খবর? আজ আবার খুব বৃষ্টি হচ্ছে দেখছি, তাই তোমাদের দেখতে এলাম। কি আর বলবো চাচা, আমাদের ঘরের অবস্থা নিয়ে খুব চিন্তায় আছি। আমি বলি কি বাবা, আমাদের ঘর কচু পাতা দিয়ে বানালে কেমন হয়? শিপি ঠিক কথাই বলেছে হাসেম, তোমাদের তো অনেক কচু গাছ আছে তাই না? কচু পাতা দিয়ে কিছু একটা করা যায় কিনা সেটা দেখো। কচু পাতা? কিন্তু কিভাবে? এতে কি ঝড় বৃষ্টি আটকাবে? দেখো, কচু পাতা তো বড় বড়, পানির ফোঁটা ধরে রাখতে পারে। আমার মতে সেই পাতাগুলো দিয়ে ছাউনি বানালে হয়তো কদিনের জন্য কাজ দিন। আমি আসি তবে, কেমন? ওগো চলো, আমরা আমাদের কাজ শুরু করি। আমরাও তোমাদের সাহায্য করব মা। না মা, এতে তোদের ঠান্ডা লেগে যাবে রে। কিছু হবে না বাবা, সবাই মিলে একসাথে কাজ করলে তাড়াতাড়ি আমাদের ঘর ঠিক হয়ে যাবে। বাবা, ওই কচু গাছের নিচে সাপ আর বেশি মারামারি করছে, ওদেরকে ওখান থেকে তাড়িয়ে দাও, না হলে কচু পাতা নেবার সময় যদি আমাদের কামড়ে দেয়। ঠিক আছে। হাসিম, ফাতেমা এবং লিপি আর শিপি মিলে তারা কচু পাতাগুলোকে একটা কাঠের ফ্রেমে সাজিয়ে বাঁধতে শুরু করে। বাবা, এই ছাউনিটা কি সত্যিই টিকবে? কচু পাতা তো খুবই নরম। দেখা যাক না মা, কচু পাতার ছাউনিটা টেকে কিনা। বিধাতা যা কপাল লিখে রেখেছে তাই তো হবে, তাই না? হয়তো আমাদের কচু পাতার ছাউনিটা বেশি দিন টিকবে না, কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে এইটুকুই তো ভরসা রে। ঠিক বলেছো, আমরা তো এই কটা দিন কষ্ট করে পার করলাম, এই ছাউনিটা অন্তত আজকের রাতটা তো আমাদের সাহায্য করবে। বাবা, আমরা আমাদের ঘরের চারদিকটাও কচু পাতা দিয়ে ঘিরি, না হলে ঘরে শুলে তো সব দেখা যাবে ওই ভাঙা পাশ দিয়ে। কথাটা মন্দ বলিসনি, কিন্তু কচু পাতা তো সব শেষ। আমি আর বোন মিলে আরো কচু পাতা নিয়ে আসছি, তুমি ছাতাটা দাও আমাদের। কোথায় পাবি এত কচু পাতা? জঙ্গলে জ্বালানি আনার সময় অনেক কচু পাতা দেখেছিলাম সেখানে। তোমরা ছাউনিটা ঠিক করতে লাগো, আমরা কচু পাতা নিয়ে আসি। এই বৃষ্টির মধ্যে তোদের জঙ্গলে যেতে হবে না। তোমরা চিন্তা করো না তো, আমাদের কিছুই হবে না, আমরা আসছি তবে।
বোন দেখ, এখানে কত কচু পাতা। চল আমরা এখান থেকে কচু পাতা নিয়ে বাড়ি ফিরি। ঠিক আছে দিদি। তোমরা এই বৃষ্টির মধ্যে জঙ্গলের ভেতর কেন এসেছো? দেখ বোন, কত সুন্দর টিয়া পাখি, কি মিষ্টি করে কথা বলছে। তুই সত্যি বলেছিস দিদি, আসলে টিয়া পাখি আমরা এখানে কচু পাতা নিতে এসেছি। এই বর্ষার মাসে আমাদের বাড়ি ভেঙে গিয়েছে, তাই কচু পাতা দিয়ে বাড়ি বানিয়ে সেখানেই থাকবো। কি বলছো কি? এই ঝড় বৃষ্টির মাঝে তোমাদের কচু পাতার বাড়ি কি টিকবে? চেষ্টা করে দেখি না কি হয়। তবে তুমি এই ঝড় বৃষ্টির মাঝে কেন ভিজছো? আসলে অবশেষে তোরা এলি, তা তো দেরি কেন হলো তোদের? আর এত কচু পাতা লাগবে না তো, কেন এত কষ্ট করতে গেলি? লাগবে গিন্নি, এই কচু পাতা দিয়ে আমরা রান্নাঘর ও গোয়াল ঘরের ছাউনি দেব। এতে করে গরুগুলোর গায়ে আর পানি পড়বে না। আমাদের পুরো বাড়িটাই তো কচু পাতার হয়ে যাবে, দেখতে খুব সুন্দর লাগবে বলো। যাই হোক, তোরা এই টিয়া পাখিটিকে কোথায় পেলি? জঙ্গলে পেয়েছি মা, ওর ডানা ভেঙে গিয়েছে, আমাদের সাথে করে নিয়ে এসেছি। এখন থেকে যতদিন না বর্ষা কম হচ্ছে আর ওর ডানাটা ঠিক হচ্ছে, ততদিন এই মিষ্টি টিয়ে পাখিটা আমাদের সাথে কচু পাতার বাড়িতেই থাকবে। ঠিক আছে, এখন গোসল সেরে ঘরে উঠ। ঘরে ছাউনি দেওয়া শেষ, আর পানি পড়ছে না। বাকি কাজ তোর বাবা আর আমি করে নেব। ঠিক আছে মা। মা, বাবা, বাড়িতে কোনো খাবার আছে? আমাদের টিয়ে বন্ধুর খুব খিদে পেয়েছে মা। না রে মা, তবে গাছে একটা পেয়ারা আছে। আমি পেয়ারা পেরে এনে দিচ্ছি। বাহ, পেয়ারাটা তো খুব মিষ্টি, ঠিকই কচু পাতার বাড়ির মতো। তোমাদের কচু পাতার বাড়িটা খুব সুন্দর হয়েছে দেখতে। তুমি ঠিক বলেছো টিয়া পাখি, দেখো কেমন ঝড় হচ্ছে। কি জানি এই ঝড় বৃষ্টিতে এই ঘরখানি টেকে কিনা। টিয়া বন্ধু, ওই দেখো না, কবুতরগুলো বৃষ্টির পানিতে কেমন ভিজতে ভিজতে আমাদের কচু পাতার গোয়াল ঘরের ভেতর গিয়েছে। তোমাদের কচু পাতার বাড়ির জন্য কবুতরগুলো শান্তিতে আছে। পশু পাখিরা কত কষ্ট করে বাঁচে, বর্ষার দিনে তাদেরও তো আমাদের মতোই কষ্ট হয়। যাই হোক, সন্ধে হতে চলল, আমাকে তো রান্নাও করতে হবে, কিন্তু বাড়িতে তো কোনো তরকারিও নেই। আজ কচু পাতাই রান্না করব। কচু পাতার বাড়িতে কচু পাতার শাক রান্না হবে। মা, আমি আর দিদি তোমায় সাহায্য করছি। চলো, তোমাদের দেখে খুব খারাপ লাগছে, দেখবে বিধাতা একদিন সব ঠিক করে দিবেন, তোমাদের সব কষ্ট চলে যাবে। দোয়া করো টিয়া পাখি। আচ্ছা গিন্নি, তোমরা রান্না করো, আমি সবজির জমিটা দেখে আসি। কি জানি সবজির কি অবস্থা, এখন ঝড়টা আগের তুলনায় কম হচ্ছে। ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে এসো, দেখতেই তো পাচ্ছো আকাশের কি অবস্থা। ঠিক আছে। বাবা, তোদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি তুই কচু পাতা দিয়ে বাড়ি বানিয়েছিস। খুব সুন্দর দেখা যাচ্ছে রে বাবা। বাবা, আমার বাড়িটাও ভেঙে গিয়েছে, তোর কচু পাতার বাড়িতে আমায় একটু থাকতে দিবি? কেন দেব না বুড়িমা, তুমি বর্ষা শেষ না হওয়া পর্যন্ত আমার বাড়িতে থেকো। আমি বাড়ি ফেরার পথে তোমাকে আমার কচু পাতার বাড়িতে নিয়ে যাব, কেমন? ঠিক আছে বাবা, তাহলে এখানেই বসলাম। হে বিধাতা, এ কেমন পরীক্ষা তোমার! আর কত কষ্ট দেবে আমাকে। বাড়িতে কোনো তরকারি নেই, জমির সব সবজি নষ্ট হয়ে গিয়েছে, কি করব আমি?
রে বাবা, তোর চোখ মুখ কেমন লাল কেন দেখাচ্ছে? মনে হচ্ছে কাঁদছিস। আসলে বুড়িমা, মাঠে গিয়ে দেখি আমার জমির সব সবজি নষ্ট হয়ে গিয়েছে। বাড়িতে রান্না করার মতো কোনো সবজিই নেই। তোমাদের বৌমা কচু পাতার শাক রান্না করেছে শুধু। তরকারি যে কিনবো সে টাকাও নেই আমার কাছে। তুমি তো সব জানো, আজ কতদিন একটানা বৃষ্টি হচ্ছে, এজন্য কোনো কাজই করতে পারিনি। কাঁদিস না বাবা, আমার পুকুর পাড়ে কিছু বেগুন, পটল, পুঁইশাক আর করলা গাছ লাগানো আছে। তাতে অনেক বড় বড় পটল, বেগুন আর করলা ধরেছে। চল, ওগুলো তোকে তুলে দিচ্ছি। তুমি আমার কচু পাতার বাড়িতে থাকবে, তার বিনিময়ে আমি এগুলো নেব? তা হয় না বুড়িমা। আরে বোকা, তুই এখন এগুলো নিয়ে যা, পরে আমার টাকা শোধ করে দিস। ঠিক আছে বুড়িমা। আর লাগবে না বুড়িমা, এবার তুমি আমার বাড়িতে চলো দেখি, জলদি চলো। কি সুন্দর দেখতে লাগছে তোর কচু পাতার বাড়িটা। আরে বুড়ি মাঝে, এটা ঠিক, কচু পাতার বাড়ি দেখতেই ভালো লাগছে, কিন্তু এই বাড়ি টিকবে কিনা কে জানে। ভয় পেও না, বিধাতার আশীর্বাদে তোমাদের বাড়ির কোনো ক্ষতি হবে না। টিয়া পাখি ঠিক কথাই বলেছে। বৌমা, আমার বাড়িটাও যে ভেঙে গিয়েছে। তুমি হয়তো জানো আমার দুকুলে কেউ নেই, তাই তোমাদের বাড়িতে থাকতে এলাম। এটা তো বেশ ভালো কথা বুড়িমা, তবে আপনি ঘরের ভেতর যেয়ে বসুন। দেখুন, আবার ঝড় উঠতে শুরু করেছে। ঠিক আছে। হে আল্লাহ, অন্তত এই রাতটা যেন পার করতে পারে এই ছাউনিটা। ওগো, তুমি এত ভেবো না তো। আমরা যেভাবে কষ্ট করছি তাতে আল্লাহ নিশ্চয়ই আমাদের শেষ আশ্রয়টুকু কেড়ে নেবে না। হাসেম, তুই চিন্তা করিস না বাবা। এই ঝড়ে যখন তোর কচু পাতার বাড়ির কোনো ক্ষতি হয়নি, তখন এইটা আর নষ্ট হবে না। বুড়িমা ঠিক বলেছে। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, আমি লিপি আর শিপির ঘরে গিয়ে ঘুমোলাম। ঠিক আছে টিয়া বন্ধু, আমাদেরও খাওয়া শেষ, চলো আমরাও ঘুমোবো। বাড়ির সবাই খাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমোতে চলে যায়। কচু পাতার ছাউনির উপর পড়া বৃষ্টির শব্দ শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। এভাবে আরো ৩-৪ দিন কেটে যায়। বৃষ্টি পড়া অনেকটাই কমে যায়। লিপি আর শিপির যত্নে টিয়া পাখিও সুস্থ হয়ে ওঠে। আজ বৃষ্টি কমে গেছে। হাসিম বাবা, আমি তবে আজ বাড়ি ফিরে যাই। তুই আমার একটা কথা রাখবি বাবা? কি কথা বুড়িমা? আমি কচু পাতার জোগাড় করে রাখবো। তুই আমায় একটা কচু পাতার বাড়ি বানিয়ে দিস, আমি তোকে টাকা দিয়ে দেবো বাবা। তোর কচু পাতার বাড়িতে আমি অনেক শান্তি পেয়েছি, তাই আমি চাই আমারও তোর মতো একটা কচু পাতার বাড়ি বানাতে। এত করে যখন বলছো, তখন কি আর করা? আমি কি তোমার কথা ফেলতে পারি? আমি তবে বাড়ি গিয়ে কচু পাতা জোগাড় করতে লাগি। দেখেছো হাসেম, তোমার কচু পাতার বাড়িটা কিন্তু অনেকদিন টিকলো। মনে হয় না সহজে এটা নষ্ট হবে। হ্যাঁ চাচা, বিধাতার অশেষ রহমত ছিল। আমাদের ছোট্ট কচু পাতার বাড়িটা আমাদের এই বর্ষার দিনে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে গো। আমি বলি কি, এখন তো বৃষ্টির সময়, তোমাদের মতো অনেক গরিব মানুষ আছে এই গ্রামে। হাসিম, তুমি সবাইকে কচু পাতায় বাড়ি বানিয়ে দিও, এতে গরিব মানুষেরা বৃষ্টির পানি থেকে রেহাই পাবে, আর তুমি যে টাকা পাবে তাতে তোমার অভাব দূর হবে। টিয়া পাখি কিন্তু বুদ্ধিটা খারাপ দেয়নি। যাই হোক, আমি তাহলে আসি, মাঠে কাজ আছে অনেক। বাবা, আমাদের টিয়া বন্ধুর বুদ্ধিটাও অনেক ভালো, কিন্তু গ্রামের সব গরিব মানুষ যদি বর্ষায় কচু পাতার বাড়ি বানায়, এতে তো অনেক কচু পাতা লাগবে। এত কচু পাতা পাবো কোথায়?
তোমরা আমার জন্য অনেক করেছো, তাই আমি তোমাদের একটা উপহার দিচ্ছি। এই পালকটা রাখো, এটা জাদু পালক। এই পালকের কাছে তুমি যত কচু পাতা চাইবে, এই জাদুর পালক তোমায় তত কচু পাতা দেবে। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তবে মনে রাখবে, লোভে পড়ে কারো কাছ থেকে জোর করে বেশি টাকা চাইবে না, তাহলে পালকের জাদু শেষ হয়ে যাবে। কচু পাতার ঘর তৈরি করার পর তোমাকে সে যত টাকা বকশিশ দেবে, তুমি তাতেই খুশি থাকবে। এই জাদুর পালক থেকে যে কচু পাতা নিয়ে তুমি বাড়ি তৈরি করবে, তা সহজে নষ্ট হবে না, আর ঝড় বৃষ্টিতেও ভাঙবে না। তুমি যা বলছো তাই হবে টিয়া পাখি। আরো দেখো, বর্ষার দিনে সকল গরিব মানুষ কচু পাতার বাড়িতে শান্তিতে থাকুক। আমি আসি তবে। তুমি চলে যাবে টিয়া বন্ধু? হ্যাঁ, মন খারাপ করো না, আমার যাবার সময় হয়ে গিয়েছে। তবে মাঝে মাঝে আমি তোমাদের সাথে এসে দেখা করে যাব। আসি তবে। টিয়া পাখি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। হাসেম বুড়ির বাড়িতে যায় কচু পাতার বাড়ি তৈরি করতে। বাবারে, আমি তো কচু পাতা পেলাম না, তাহলে কি আমার বাড়ি বানানো হবে না? কচু পাতার বাড়ি বানাতে বর্ষার দিনগুলোতে নিশ্চিন্তে থাকতে পারতাম। চিন্তা নেই বুড়িমা, আমি কচু পাতা আনছি। তোকে অনেক অনেক ধন্যবাদ কচু পাতা এনে দেবার জন্যে, না হলে কেমন করে বর্ষায় দিন কাটাতাম কে জানে। বুড়িমা, আমি তাহলে বাড়ি বানানো শুরু করি। এই বলে হাসেম কচু পাতা দিয়ে বাড়ি বানাতে শুরু করে। আর এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। বর্ষার হাত থেকে বাঁচতে গ্রামের গরিবরা সবাই হাসেমের কাছ থেকে কচু পাতার বাড়ি তৈরি করতে শুরু করে। এতে হাসেমের সকল অভাব দূর হয়ে যায়। আস্তে আস্তে হাসেমের উন্নতি হতে শুরু করে।